তোমরা যদি তামিল মিলাতের ছাত্র হও, সবচেয়ে বেশি আদব কায়দা রক্ষা করবো তোমরা। তোমাদেরকে দেখে অন্য ছাত্ররা শিখবে। ওইটা যে ছাত্ররা বেয়াদবি করে না, এর উপরে শিক্ষকরা কোনো উল্টাপাল্টা করে না, লেখাপড়া ছাড়া কোনো কাম নাই। এই কারণেই তামিল মিল্লাত সারা দেশে সবার কাছে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হয়েছিল। গোলাম আজম সব দেশে আসলেন, তো আমারে গিয়েই বললেন যে আপনার সাথে কিন্তু জরুরি আলাপ আছে, এই জন্য আমি আসছি। তো আমারে বলতেছে যে আপনার তো আরে তামিল মিল্লাত মাদ্রাসা নিতে চাই, আপনি চেয়ার অফিস সব আপনি ঠিক করে নেবেন, দায়িত্ব দেওয়া হলো আপনাকে। গোলাম আজম সব বলতেছে। ওস্তাদ, আপনি মিল্লাতে কখন জয়েন করেছিলেন এবং টোটাল কত বছর শিক্ষকতা করেছেন? প্রিন্সিপাল ছিলেন কত বছর? এখনকার ছাত্ররা তো ওই মানে নাই। তখনকার ছাত্ররা যেমন লেখাপড়া ছিল, বাথরুমে যাইতেছে তাও পরে, বাথরুমে গিয়ে বসছে তখন যে পরে, এবং যে সে বাথরুমে আসছে এই দেশে ভুলে গেছে। একজন ইমানের প্রধান লক্ষ্য হলো যে তাকওয়া থাকতে হবে তার। তাকওয়া বাদ দিয়ে যদি আপনি কারোর সাথেই যান, তাহলে সেখানে ইমানের কোনো ইসলামী দল হইল না, জি। ইমানদারদের কোনো আন্দোলন হইল না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি ভেবেছি যে তাকে কিভাবে বিশেষায়িত করব। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে তাকে বিশেষায়িত করবার জন্যে কোনো বিশেষণের প্রয়োজন নেই, শুধু নামই যথেষ্ট। কিংবদন্তিতুল্য শিক্ষক, এদেশের শিক্ষা প্রশাসনে যিনি একাই একশোর ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য কেমন এখন? যেই বয়স 82 কম হবে না, এই আচ্ছা। বয়সে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রাখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। না, আমি আসলে দেখলাম আপনি যেভাবে সিঁড়ি ভেঙে আমাদের এই স্টুডিওতে উঠছেন, তো আমি তখনই ভাবছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে অনেক রহমত করেছেন যে এই বয়সে আপনি মানে সিঁড়ি ভাঙতে পারছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি তো হাজার হাজার আলেমের ওস্তাজ। আপনি এদেশের শিক্ষা খাতে, বিশেষত মাদ্রাসা শিক্ষা খাতে আপনি যে ভূমিকা রেখেছেন, আপনার ছাত্ররা, বাংলাদেশে এমন কোনো প্রফেশন নাই যেই প্রফেশনে আপনার ছাত্ররা নাই। একেবারে সরকার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। তো আপনার জীবন নিয়ে আমাদের ছাত্রদের দেশে এবং বিদেশে, আপনার ছাত্র না শুধু, সকল মানুষেরই খুব আগ্রহ। আপনি কিভাবে তামিলুল মিল্লাতের মতো একটি মাদ্রাসাকে দেশ সেরা মাদ্রাসায় পরিণত করলেন এবং কিভাবে দেশের সেরা সেরা ছাত্ররা আপনার হাতে গড়ে উঠলো, সেই গল্পগুলো আমরা মূলত আজকের এই আলোচনায় আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমে আমি জানতে চাই আপনি জন্ম কোথায় গ্রহণ করেছেন? আমার বাড়ি হলো গাজীপুরের কালীগঞ্জ। আচ্ছা। সেই কালীগঞ্জে আমার জন্ম। সেখানে প্রাইমারিতেই পড়াশোনা, ক্লাস 3 পর্যন্ত প্রাইমারিতে পড়েছি। আচ্ছা আচ্ছা। তখন দুর্বাটি মাদ্রাসা আমার বাড়ির কাছে, আমাদের বাড়ির কাছে। জি। তো মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি আমাদের বাড়িতেই থাকতেন আচ্ছা। এবং শিক্ষক কয়েকজনই থাকতেন। হুম হুম হুম। সেই সুবাদে ছোটোবেলায় আমাকে মাদ্রাসায় নিয়ে গেছে। আচ্ছা। সেই মাদ্রাসাতে পড়াশোনা শুরু। হুম হুম। দাখিল পাস করছি দুর্বাটি মাদ্রাসা থেকে, আলেম পাস করছি। তারপরে ওখান থেকে দেখলাম যে থেকে লেখাপড়া হবে না, হুম হুম। এখন আর লেখাপড়ার মান নাই। আমি প্রিন্সিপালকে বললাম যে হুজুর, যেইভাবে পড়াচ্ছেন তাতে কিছু ছাত্র তো এর হবে, ছাত্র হবে, হুম হুম। কিন্তু লেখাপড়া হবে না, এলেম হবে না। আচ্ছা। উনি বলেন যে যাক, নামাজ তো শিখবি। আমি বলি, নামাজ শিখার জন্য একটা কামিল মাদ্রাসার তো কোনো দরকার নেই। আচ্ছা। তারপরে যাই হোক, পরে আমি দেখলাম যে এখান থেকে পড়াশোনা হবে না। পরে আমাদের বাড়িতে এক শিক্ষক ছিলেন, উনি পরে ফরিদগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিস হয়েছেন। তো উনি আমাকে বললেন যে চলো তোমাকে ইয়ে নিয়ে দেয় ফরিদগঞ্জ, মানে চাঁদপুর। চাঁদপুর, হ্যাঁ। তো তারপরে ওনার জেলা চাঁদপুর গেলাম। চাঁদপুরে একটা মাদ্রাসা আছে যে অর্ধেক এটা নোয়াখালী, অর্ধেক কুমিল্লা। আচ্ছা। তো লতিফগঞ্জ মাদ্রাসা এর নাম, সিনিয়র মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ। ওই মাদ্রাসায় পড়াশোনা করলাম, আলেম পাস করলাম। ফাজিলে ওঠার পরে দুরু ফরিদগঞ্জ মাদ্রাসা সবাই বলতেছে যে তুমি আমাদের এখানে এসে বলো।
তারপরে চলে গেলাম ফরিদগঞ্জে ফাজিল পাস করলাম। চলে আসছিলাম, আসতে চাচ্ছিলাম ঢাকা আলিয়াতে, আচ্ছা। যে ভালো ভালো ছাত্ররা ঢাকা আলিয়াতে যাবে, হুম হুম হুম। আমরা ওখানে চলে যাই। তখন প্রিন্সিপাল মৌলানা আব্দুল গনি সাহেব খুব জাতীয় প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা। উনি বললেন যে তাহলে আমারও লয়ে যা, আমিও চলে যাবো। হ্যাঁ। পরে থেকে গেলাম ওই মাদ্রাসায়, কামিল পাস করলাম 70 সালে। হুম হুম। এই লেখাপড়া কামিল পর্যন্ত ওখানেই শেষ, কামিল হাদিস। কামিল হাদিস। আচ্ছা। তারপরে ওখান থেকে থাইগা আমার এক ফ্রেন্ড বললো যে অনার্স পড়ো ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো বললাম যে কিন্তু সময় শেষ। তারপরে উনি বললেন যে চলো যাই, গিয়া ইসলামিক স্টাডি আরবিকের একজনই চেয়ারম্যান, আচ্ছা। তখন একত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা। তো ওনার সাথে দেখা করলাম। হুম হুম। উনি বলতে দরখাস্ত করে নাই যে না। তারপরে এক পিউনে ডাক দেয়া, আমরা দুইজন ছিলাম, দুইটা ফর্ম দিল, হুম হুম হুম। ফর্ম ফিল আপ করে দিলাম। পরে বললো যে ক্লাস শুরু করো। এই তো ক্লাস শুরু। এখন ফরিদগঞ্জ থাইকিয়া সেখানে একটা কামিল মাদ্রাসা শিক্ষকতা করি, হ্যাঁ হ্যাঁ। থাইকিয়া তারপরে তো লেখাপড়া করা কঠিন। এরপরে বললাম যে বাড়িতে বললাম যে আইসা পড়তে হবে, নাহলে তো অনার্স পরীক্ষা দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ। পরে বললো আইসা বলো। আসলে আইসা বাড়ি থেকেই অনার্সের ক্লাস শুরু করছি। হুম হুম। দুর্গাটির প্রিন্সিপাল মৌলানা আব্দুল সালাম সাহেব আমার ওস্তাদ, হ্যাঁ। ছোটোবেলা থাকতে ক্লাসটা দাখিল পর্যন্ত তখন পড়ি। হুম হুম হুম। তো উনি ডাইকা বলে যে ইসলামিক স্টাডিজ তো বাড়িতে গিয়ে ক্লাস করতে পারবা, এখন আমাদের হেন শিক্ষকতা শুরু করো। তো আচ্ছা। আমার মনে মনে একটা ইয়ে ছিল, উনি কিছু ফতুয়া দিছিল হুম। যে আমার পিছনে নামাজ হবে না। তো আমি বললাম যে আমি তো ইমামতি করি না, ওনার পিছনে আমরা নামাজ পড়বো, তাতে হবে, তাতে অসুবিধা নেই। আচ্ছা, ফতোয়া কেন দিয়েছিল? আমি ছাত্র শিবির করতাম, ওনারা তো দুর্গাটি ওনারা তো ছাত্র শিবির দেখতে পারে না, ও এই জন্য ফতুয়া দিছে যে আচ্ছা আমার পিছনে নামাজ হবে না। তো আমি হাসতে হাসতে বললাম যে আমি তো ইমামতি করবো না, আচ্ছা করিও না, করবো না, ওনার পিছনে নামাজ পড়বো, তাই তো আমারটা হবে, আচ্ছা। অসুবিধা নেই। হুম 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 হুম। এরপরে কামেল পাস করিয়া অনার্স পাস করিয়া মাস্টার্স করার করিয়া তারপরে শিক্ষকতা শুরু করলাম। তখন তো ছাত্র শিবির মানে ছাত্র সংঘ করতেন আর কি। ছাত্র সংঘ, হ্যাঁ হ্যাঁ। ছাত্র সংঘ ছিল জি। তখন। লতিফ ওই যে আমাদের মূলগাঁও মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ সেইটা শুরু করছিল জামাত ইসলামী। হ্যাঁ হ্যাঁ। তখন আমি ওখানেই, পরে ওই মাদ্রাসা যাই মাঝে মাঝে। তো দুর্গাটির ছাত্ররা টিটকারি করে বলে যে মদুদির খলিফা দ্বারা, আচ্ছা। আমি আর কিছু বলি টলি না। হুম হুম হুম। তারপরে কিছুদিন পরে সেখান থেকে তাদের সাথে বনিবনত হয় না। হুম হুম। তারপরে সেখান থেকে নিয়োগ করলাম যে আমার মাস্টার্স পড়বো, পরীক্ষা দেবো, বাদ লেখাপড়া। পরের দিন মুক্তাগাছা মাদ্রাসার প্রিন্সিপাল, মুক্তাগাছা খুব পুরানো মাদ্রাসা, আচ্ছা। এটা মমিন সিং, জি মমিন শাহী। হ্যাঁ ময়মনসিংহ। তো প্রিন্সিপাল আমাকে বলে যে কোনো অসুবিধা নেই, আপনি আমার কেন আসেন। উনি নিজে আসছে, এসে আমাকে নিয়ে গেছে। আচ্ছা। নিয়া এই মাদ্রাসাটা হলো মেন রোডের সাথে, ঢাকা ময়মনসিংহ যে রোড, এই রোডের সাথে হইল এই মাদ্রাসাটা। জি। সেই মাদ্রাসায় নিয়ে গেল, নিয়ে আমার একটা ক্লাস করতে দিল কামিলে বুখারি, ক্লাস করলাম। প্রিন্সিপাল আর হেড মুহাদ্দিস বসছে। হুম হুম। তারপরে লয়ে গেছে ইউনিয়নের কাছে, ইউনিয়ন বলতেছে যে এই ইয়াং লোকই দরকার, আপনি কতগুলা প্রিন্সিপাল লোক লাগতেন না, শিক্ষক বইয়ে বইয়ে ঘুমায়, বুড়া মানুষ, এটাতে কী লেখাপড়া করাবে। আচ্ছা। আমি বললাম আপনি লেখাপড়া করেন। হুম হুম। এরপরে আমি বললাম যে আমি তো এখন পরীক্ষা দেবো, বলে পরীক্ষার সময় আপনারা ছুটি দেবো, আপনি অনেক ক্লাস করেন। আচ্ছা। এর উপরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল আমার ভাইস প্রিন্সিপাল হিসাবে। হুম হুম। তা আমি বললাম না কোনো প্রশাসনিক পোস্টে আমি কাজ করতে রাজি না। কয়দিন আপনার তাও লাগবে। এটা কত সালের দিকে? এটা 71 78 78-এর দিকে। 78-এর দিকে। আচ্ছা। শিক্ষকতা শুরু হয়েছে 70 সালে। কামিল পাশের পরেই? হ্যাঁ, কামেল পরীক্ষা দিয়েছি 70 সালে। শিক্ষকতা আমার এক ওস্তাদ বললো যে তুমি বাড়িতে গিয়ে একটু বেড়ায় টেড়ে আসো, তারপরে শিক্ষকতা শুরু করো। হুম হুম হুম। পরে গিয়ে শাহাতুলি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করলাম। আচ্ছা আচ্ছা।
তারপরে যেটা বলতেছিলাম যে এর উপরে তো মুক্তাগাছা থেকে গেলাম, থাকতে হলে থাকতে মানে আসতে দেয় না। তো তখন এই যে মাদ্রাসা হলো, তামিল মিল্লাত। তামিল মিল্লাত, হ্যাঁ। এই মাদ্রাসা হইল। তখন গোলাম আজম সব দেশে আসলেন, দেশে সফরে গেলেন মমিন শাহী। হ্যাঁ, হ্যাঁ। তো আমারে গিয়েই বললেন যে আপনার সাথে কিন্তু জরুরি আলাপ আছে, এই জন্য আমি আসছি। মনে করি নাস্তার সময় আসছি বলে প্রফেসর ইসুফ আলী সাহেব ওনার সাথে আছেন। তো আমারে বলতেছে যে আপনার তো মুক্তাগাছা আর তামিল মিল্লাত মাদ্রাসা নিতে চাই। আমি কিছু বলি না। 3 বার বলার পরে আমার বললে যে আপনি তো বলতে হবে, আপনি তো কি এখানে কোনো ফ্রি মুরিদি করেন যে কিছু বলতেছেন না? আমি বললাম ফ্রি মুরিদি তো যাইনি নেই। বলতে তাইলে তো তাকিয়ে ঠিক আছে, তাইলে বলেন না কেন? আমি আর কিছু বলি টলি না, কারণ তখন তামিল মিল্লাতের যে পজিশন, হ্যাঁ, হ্যাঁ। সেই পজিশনে যা শুনি যে সেখানে ছাত্র শিক্ষকের সাথে মনমানসিকতা ভালো না, ঝগড়াঝাটি আছে, শিক্ষকরা মনমানসিকতা ভালো না, হ্যাঁ ঝগড়াঝাটি আছে, এসব মিলাই টিলাইয়া আমারও খুব পছন্দ না। এটা ওই 78 সালের দিকের ঘটনা। ঘটা মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? তারা তো বলে তো কাগজের মধ্যে 63 সাল লেখা আছে। আচ্ছা। তারপরে দাখিল মঞ্জুরি হয়েছে 75 সালে, না 76 সালে। তারপরে তো আমি গেলাম, তো আমার সাথে যখন আলাপ হয় তখন তো হইল 78 সাল। এরপরে এটা কি এই 63 সালে যে প্রতিষ্ঠা হলো, এটা কি প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠা করেছিলেন? এটা শুরু করেছিল শামসুল হক ফরিদপুরি, প্রফেসর গোলাম আজম ওনারাই। আচ্ছা, আচ্ছা, তো গোলাম আজম সাহেবের খুব ভক্ত ছিল শামসুল হক ফরিদপুরি। আচ্ছা। এর একতেলাপ তো ছিল না, আজকের যে একতেলাপ এরকম একতেলাপ তখন ছিল না। এরপরে ওনার দাওয়াত দিছে, উনি গেছে। গোলাম আজম সব দাওয়াত দিছে, শামসুল হক ফরিদপুরি উনি গেছেন, গিয়ে এই প্রতিষ্ঠান আবার শুরু করছে। এই হয় তখন 63 সাল। এরপর তো 70 সাল 71 সালে এসে ব্যাঘাত করছে কিছু। এরপরে 75 সালে এটা দাখিল মঞ্জুরি পেয়েছে। এরপরে প্রতি 2 বছর করতে করতে আলিম ফাজিল কামেল কামেল। পাইছে। তা আপনি পরে 78-79 দিকে জয়েন করলেন? তাই আচ্ছা। এরপরে তো থেকে গেল এইভাবে উনি করলেন। তারপরে গোলাম আজম সাহেবকে বললাম যে আমাকে বললো, পরে বললো যে দেখি আমি তাদের সাথে কথা বলবো। এরপরে উনি চলে গেলেন, আমাকে নিয়ে যেতে বললেন 2 জনকে। তো তারা নিয়ে গেল, গিয়ে আমি 7 দিন দাইয়া শিক্ষকের বিরুদ্ধে, শিক্ষক ছাত্রের বিরুদ্ধে কথাবার্তা আমি গেলি শুনি টিনে আমি এইসব ঝগড়াঝাটি কিনা নেই, আমার দরকার কি? আচ্ছা, ওখানে আছি, ভালো আছি, হ্যাঁ তাই চলে গেলাম। আমি এখান থেকে মানে মিল্লাত থেকে আবার চলে চলে গেলেন? গেলাম, বলি নাই কাউকে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে গোলাম আজম সাহেব আবার 2 জন লোক পাঠাইছেন চিঠি দিয়ে যে আপনি আমার সাথে দেখা করবেন, তারপরে কি করতে হবে দেখা করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে আসলে গেলেন কেন? তারপরে কী করবো? বললাম যে আপনি তো কোনো খোঁজ খবর নেন নাই, কলেজে আগে দায়িত্ব দিয়েছিলাম ফেরাও নেয় নাই। আমি বললাম যে নিলে তো আর যাওয়ার কথা ছিল না। তারপরে আমার না বসাই দিল, চেয়ারে বসেন, আপনি চেয়ার অফিস সব আপনি ঠিক করে লইবেন, দায়িত্ব দেওয়া হইল আপনাকে। আমি ট্রাস্টেরও চেয়ারম্যান, আমি কিন্তু আমির, গোলাম আজম সব বলতেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তার থেকে আমার সাথে খুব সম্পর্ক ভালো, মাঝে মাঝে টেলিফোন করেন, তারপরে খোঁজখবর নেন। এরপরে থাকতে থাকলাম, ঝগড়াঝাটি তো বহুত। এই ঝগড়াঝাটির মধ্যে এরা ওয়াজ করে আমারে যে ধৈর্য ধারণ করা লাগবো। আমি বলি কাদের সাথে? এরা তো জামাত ইসলামীর লোক বা শিবিরের লোক, এদের সাথে ঝগড়াঝাটি করলে কিছু হবে? যাই হোক, আদব কায়দা শিখাইতে হবে। আবদুল্লাহ তাহেরুল তখন সিপি, হ্যাঁ, শামসুল ইসলাম হইল তার সেক্রেটারি। হ্যাঁ। সবার সাথে মিলে মুজাহিদ সাহেব হইল মহানগরী আমির, মুজাহিদ সাহেব তো মিল্লা রাত ছাত্র শিবিরের লোকেরা রাত 11টায় আসবে, এসে খাবে, দরজা বন্ধ থাকলে খুলতে হবে, খুললে তারপরে খাওয়া দিতে হবে, এইসব। আমি বললাম যে না, তা তো হবে না, কারণ তাদের তো ঘুম আছে। 11টার পরে কোনো খাওয়া হবে না, ঘুমাই থাকবে, দেখাবে না, বাদ।
হেরাই গিয়ে বিচার দিল সিপির কাছে। সিপি খুব সিরিয়াস হইল যে না, আমার এই আইন তারা মানবে না। না মানলে কর্ম পরিষদের 7 জন না 6 জন সদস্য আমাদের কমিটির সদস্য, আচ্ছা। তো ওনারা সবাইকে রিজাইন করছে গোলাম আজমের কাছে। ওই যে এইরকম মাদ্রাসার সাথে আমরা থাকবো না, আদব নাই, কায়দায় নাই ছাত্রদের। প্রিন্সিপালের সাথে প্রিন্সিপাল তাদের কথাই চলবে, এটা দুনিয়াতে চলবে না। পরে আবদুল্লাহ তাহরে শামসুল ইসলামরে ডাইকা গোলাম আজম সাহেব বললো যে এই তোমরা যে মাদ্রাসা চালিয়েছ, নিজেরও তো আইন কেন জানো কিনা আমি জানি না, আমরা কিন্তু ছাত্র ছিলাম, কিন্তু কোনো আদব কায়দা ক্ষতি হয়েছে এরকম কোনো রিপোর্ট আমরা পাই নাই। সুতরাং এখন একটা মাদ্রাসা, তোমরা যদি তামিল মিলাতের ছাত্র হও, সবচেয়ে বেশি আদব কায়দা রক্ষা করবা তোমরা, তোমাদেরকে দেখে অন্য ছাত্ররা শিখবে। তোমরা গিয়ে রাতে 11টার সময় খাইয়া ফেলেন, তো ড্রাইভার বাবুর ছেলে কি ঘুমাবে না? এদের ঘুম নাই, শরীর নেই তাদের। সব বইলা দিলাম, আজকে যদি না হয় তাহলে কালকে তা একদম তালা মেরে দেবো, কিন্তু কোনো বেয়াদব বানাবো না। এই বাসায় বলে দেওয়ার পরে সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ঠিকঠাক হইলো। এরপরে শিবির আর কোনো মাতবলি তেমন করে নাই কেন আমার আইসা তখন কোনো প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল, ওই হেই প্রিন্সিপাল কই আমি আমারে খুব, তারা মানে তারা খুব বেশি কথা কইতে পারে। সেই সময় থেকে আবদুল্লাহ তাহের মোটামুটি আমার উপরে খাপা, সেই এখনো খাপা। এখনো খাপা। তো কাজেই এতে এরা কিন্তু আদব পয়দা শিখছে তখনই গোলাম আজমের কাছে। এখন কথা কইছো উনি মারা যাওয়ার পরে, উনি থাকতে কি কিন্তু কেউ কথা কয় নাই। গোলাম আজম সাহেব, গোলাম আজম সাহেব কিন্তু আইনের লোক ছিল, নিয়ম কানুন টোটো মানত, এই ব্যাপারে কোনো বরখেলাপ হবে না। তারপরে ডাক্তার গিয়ে গেলাম, এরপরে তোমার সাথে চললো, তাদের কথাবার্তার আন্দোলন বেচতে গেল। কমিটি যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চলে। এই চলার কারণে যে কথা হচ্ছে যে ভালো রেজাল্ট হইল কেমনি, সেরা প্রতিষ্ঠান হইল কেমনি, হইল যে ছাত্ররা বেয়াদবি করে না তখন। এর উপরে শিক্ষকরা কোনো উল্টাপাল্টা করে না, লেখাপড়া ছাড়া কোনো কাম নাই। এই কারণেই তামিল মিল্লাত সারা দেশে সবার কাছে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হয়েছিল। এখন তো এই যে এখনকার গতকালকের কথা কই, গতকালকে ছাত্ররা গিয়া সব শিক্ষক তালা মেরে দিচ্ছে তামিল মিল্লাতে। আচ্ছা, গতকাল টঙ্গী ক্যাম্পাসে। তো এখন খবর কইছে আমারে, আমিও গভর্নিং বডির সদস্য, আমার তো প্রিন্সিপাল কিছু বলে না, তাই আমি আর কিছু বলিনি, শুনলাম। এরপরে শুনি যে আজকেও ক্লাস হবে না। এরপরে শুনি যে কত সময় রাত্রে প্রিন্সিপাল চলে গেছে। একজন প্রিন্সিপাল যদি নিয়মিত না থাকে, সেই দিন গভর্নিং বডির মিটিংয়ে আমি বললাম যে ভাইস প্রিন্সিপাল আরেকজন নিতে হবে, একজন আছে, ছাত্র বেশি। আমি একজন লাগে, 2 জন লাগে নিব, কিন্তু মুশকিল হলো প্রিন্সিপালকে 24 ঘন্টা এখানে থাকতে হবে। এইটা যদি কনফার্ম করতে পারেন তাইলে মাদ্রাসা চলবে ভালোভাবে। ছাত্ররা সব খেপা। এখনকার ছাত্ররা তো ওই মানে নাই। তখনকার ছাত্ররা যেমন লেখাপড়া ছিল, বাথরুমে যাইতেছে তাও পরে, বাথরুমে গিয়ে বসছে তখন যে পরে, এবং যে সে বাথরুমে আসছে এই দেশে ভুলে গেছে, এরকম ছিল তখন লেখাপড়ার প্রতিযোগিতা। একবার সেন্টার কাইটিয়া, ঢাকা আলিয়াতে সব সেন্টার ছিল, কাইটিয়া দিছে 2-3 মাসে ভাগ করে। এখন আমাদের মাদ্রাসা যেমন আব্দুর রহমান ফার্স্ট ছিল সব ক্লাসে, সে আলেম পরীক্ষার সময় বলতেছে যে ওস্তাদ পিছেও দেখে লাগে, সামনেও দেখে লাগে, ডানেও বামেও, আমি কি করবো? আমি বলি ব্যাকেল, এই ছেলেরা তো তোর সাথেই পরীক্ষা দিয়েছে আগের পরীক্ষাটা, তুই যেটা দিস, সেই পরীক্ষা দিয়ে তুই ফার্স্ট হয়েছ, হেরা সেই পরীক্ষা দিয়েই সে 3rd 4th হয়েছে, তো ওই ছাত্রই তো, ঘাবড়ানির কি আছে তোর? তুই না দেখেই লিখতে থাকবি, হেরা দেখে লিখতে থাক, ঠিকই সে ফার্স্ট হয়ে গেল আলেমা। বিষয় হলো নিজে লিখলে, এটা তো নিজে বুঝেন, নিজে লিখলে যতটা আপনি লিখতে পারবেন, যতটা বুঝবেন,
কিন্তু আরেকজনটা দেখে লিখলে লেখা ওইটা যায় আর হবে না, হ্যাঁ ওই পরিমাণ লিখতে আপনি পারবেন না, এটাই বাস্তবতা। জি এখনকার ছেলেরা মনে করে যে আরেকজনের লিখে দিবি, তুই আরেকজনটা লিখে দিবি কি, হ্যার কথা লিখবি না তোর কথা লিখবি? হ্যাঁ হ্যাঁ তো হ্যার কথা লিখছে, জি জি তুই তো তোর কথা লিখবি, হুম হুম হুম, তোর কথা আর হ্যার কথা এক হবে না, নম্বর তো ওখানেই। জি মুশকিল হলো এখন তো ছাত্ররা কিন্তু ভালোই আর সারে নাই, এখন ছাত্ররা কিছু অরাজকতা পাইছে, যারা কি নেতা দেশ এটা স্বাধীন করে ফেলাইছে, সুতরাং আর প্রিন্সিপালরাও যে অ্যাডমিনিস্ট্রেশন, সে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে প্রিন্সিপালকে যতটা স্ট্রিক্ট থাকতে হবে, হুম হুম। ইস্তেকামাত করতে হবে, করতে পারতেছে না। এমনিতে একজন ভালো প্রিন্সিপালের সবচেয়ে বড় গুণ কি? সে খুব কঠোর হবে এমন কিছু? কঠোর কঠোর হবে, নরমের জায়গা নরম হবে, কিন্তু সে 24 ঘন্টা যেন থাকবে, থাইকে তাদের কাজ মনিটরিং করবে, কইটা যেটা আইনে পড়ে সেইটা অ্যালাউ করবে, যেটা মানে পড়ে না বাদ, এটাকে অত উল্টাপাল্টা করতে পারবে না। এখন তো ওস্তাদ অনেক প্রিন্সিপালকে দেখা যায় তারা বিভিন্ন গবেষণার কাজে বলি কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলের কাজে বলি নানান কারণে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। এতে কি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় না? সবচেয়ে বেশি, একবার আমরা ভাইস প্রিন্সিপাল ইন্টারভিউ নিচ্ছি, তো মুজাহিদ ভাই ওই পাশে বসে রয়েছে, আমরা নাম নিছি, ইন্টারভিউর পরে আমার ডাকছে মুজাহিদ সাহেব, কিন্তু সেক্রেটারি তখন ঢাকা মহানগরী, ডাইকে বললো যে যার ইন্টারভিউ নিছেন হ্যাঁ কিন্তু যাতে কোনো শিক্ষক না, হ্যাঁ যাতে হলো ওয়াইস, তো ওয়াইসরে যদি আপনি ছুটি যাবে আপনার কাছে হুম, আদব কায়দা রক্ষা কইরা, হ্যাঁ, এমন ছুটি দিলেন তাহলে তো লস হইল প্রতিষ্ঠানে, হুম, ক্লাস হ্যান্ডপার হইল। আর যদি ছুটি না দিলেন তাইলে ওই ওয়াজ হয়ে জপতে থাকবে মনে মনে, কিন্তু আপনার কোনো লেখাপড়া হবে না। হুম, যাতে শিক্ষক লাগবে, হ্যাঁ, যাতে শিক্ষক লাগবে, সে শিক্ষকতাই প্রাধান্য দেয়, অন্য কোনো কাজকে প্রাধান্য দেয় না, তাহলে তার দিয়ে শিক্ষকতা চলবে। এখন একজন শিক্ষক কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, 3টা 4টা 5টা চাকরির মধ্যে আছে, এরকম হইলে তো শিক্ষকতা হবে না, এইটা তার একটা শিক্ষকতা একটা পেশা, এটাই কি থাকতে হবে তাকে, এটা তো আর কোনো থাকবে না। কিন্তু শিক্ষকরা বলেন যে শুধু শিক্ষকতা করে তাদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। এখন যে স্কেল সরকার দিয়েছে হ্যাঁ। প্রত্যেক বছরই বাড়াইতেছে, বাড়াইতে বাড়াইতে কলেজের 10 স্কেল, আমেল মাদ্রাসায় ফাজিল মাদ্রাসা একই স্কেল, হুম, তো কমছে কই? পয়সা বিষয় না, আমরা তো যে সময় আসছি হুম, হুম, 70 সালে শুরু করেছি, আমার 70 টাকা বেতন, আচ্ছা, মা বাপকে টাকা দিতে হয়, ছোট ভাই বোন সবটি আমার ছোট, হুম, এগুলি পড়াশোনা করাইতে হয়, হয়েছে তো, আল্লাহ তারা দিয়েছে তো, এই টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। জি জি, আমি তো হ্যাদেরকে আগে বাবা আবার কী লাগে দেখা, তারপরে ভাই বোনিও কী লাগে তা দেখা, তারপরে আমি অন্যদের সাথে যোগাযোগ করতে দিছি পয়সাগুলি লাগলে, কিন্তু কোনো অভাবও আল্লাহ তালা দেয় নাই এবং কেউ অভাবও ফিল করে নাই, আর আমি টাকা দেই নাই এটাও বুঝে নাই। জি জি। ওস্তাদ তামিদুল মিল্লাত মাদ্রাসা থেকে আমরা দেখি যে এখান থেকে তাওহিদবাদী এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী বা ইসলামী আন্দোলনকে বোঝে ধারণ করে এই ধরনের শিক্ষার্থীরাই এখান থেকে পড়াশোনা করে বের হয়। এখানে একাডেমিক পাঠ্যপুস্তকের বাহিরে মানুষকে তাওহিদবাদী করবার জন্যে ইসলামিক মুভমেন্ট বোঝার জন্যে আলাদা কোনো ফাংশন আলাদা কোনো কর্মসূচি কি নেওয়া হয়? সেটা হলো এই যেখানকার শিক্ষক যারা হবে তারা জামাত ইসলামের শিক্ষক হবে, আচ্ছা, মূলত হ্যাঁ, ভালো শিক্ষক হবে, লেখাপড়া জানবে, কিতাবই শিক্ষক হবে, এই জাতের শিক্ষক আমরা ওখানে নিয়েছি যারা আগে হয়তো জামাত শিবির করে নাই, হুম, এরপরে আসছে তামিল মিল্লাতে, এখন এখানে আইসা এই সংস্পর্শেই তারা জামাত শিবিরের দাওয়াত আলাদা দেওয়া লাগে নাই, জি, অটোমেটিকই তারা জামাত শিবির হয়ে গেছে। হ্যাঁ। এখন একটা কথা শোনা যায় যে তামিদুল মিল্লাত মাদ্রাসা আপনার শুরুর দিকে বা বিংশ শতাব্দীর ওই সময়টাতে এসে শেষের দিকে প্রচুর আলেম তৈরি করতেন, আপনারা আলেম তৈরি হতো, কিন্তু এখন এটা গত 15-20 বছর ধরে মিল্লাত মাদ্রাসা সেই অর্থে বড় বড় আলেম তৈরি করতে পারছে না যতটা তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক তৈরি করতে পারছে। এর মূল কারণ হলো যে আমাদের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করে
তখন তারা মাদ্রাসায় পড়তো। জি। তারা তো আলেম হওয়ার জন্য আসছে, হুম হুম হুম। তাদেরও একটা ইচ্ছা ছিল, আর আমাদের শিক্ষকদেরও টার্গেট ছিল যে তাদেরকে আলেম বানানো হবে। জি জি। এখন হয়েছে একজন ছাত্র যদি ভালোই হয়, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, তখন তারা যদি এমবিএসসি চাকরি দেয় তো সেখানে চলে যাবে। জি। তো এমবিএসসি চাকরি তো বেশি টাকা, হুম হুম। তো ওখানে চলে যায়। সেখান তখন যখন তারা ওইসব কাজে গেছে তখন লেখাপড়ারও ঘাটতি হয়েছে, মাদ্রাসারও ক্ষতি হয়েছে। ওস্তাদ, আপনি মিল্লাতে কখন জয়েন করেছিলেন এবং টোটাল কত বছর শিক্ষকতা করেছেন? প্রিন্সিপাল ছিলেন কত বছর? আমাকে তো প্রথম নেওয়া হয়েছে প্রিন্সিপাল হিসেবে, তো গিয়ে দেখি যে প্রিন্সিপাল পোস্ট তো একজন আছে, তারা 6 মাসের ছুটি দিচ্ছে। আচ্ছা। এই 6 মাস তো আপনি প্রিন্সিপাল আরেকজন ঋণ দিতে পারেন না। হ্যাঁ। এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি জয়েন করেছি। হুম হুম। এরপর যে কয় মাস বাকি ছিল, এই কয় মাসের পরে প্রিন্সিপাল হিসেবে আমি জয়েন করেছি। সেই কারণে 86 সালে আপনি বুঝা গেছেন। আচ্ছা আচ্ছা। যে একটা 2 নম্বর হলো যে প্রিন্সিপাল ছিলাম আমরা 86 সাল থেকে 2017 সম্ভবত। 17। জি। কত বছর হয়? এই এত বছর। এরপরে 17 হিট থেকে আরও 5 বছর এক্সটেনশন দিছে আমারে। আচ্ছা। আপনার এই দীর্ঘ শিক্ষকতার জীবনে তামিদুল মিল্লাতে আপনার হাতে গড়া যে সকল শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে আলো ছড়াচ্ছে, আমি যদি একটু আপনাকে একটু কঠিন প্রশ্ন করি, আপনি সেখান থেকে 3 জন শিক্ষার্থীর নাম কি বলতে পারবেন? আপনার হ্যাঁ। সেরা 3 জন? আমি বলতে পারবো। কে কে? আব্দুর রহমান, হ্যাঁ, তো প্রায় সব ক্লাসেই ফার্স্ট হয়েছে। আচ্ছা। আব্দুর রহমান একজন। 2 নম্বর আব্দুল সালাম আজাদি, ডক্টর আব্দুল সালাম আজাদি তো শিক্ষকতা করে, তারা চিনেন? জি। সে আব্দুল সালাম আজাদি। উনিও তো লন্ডন থাকেন সম্ভবত। ওহিদুর রহমান, ওহিদুর রহমান তো আমেরিকায় থাকে। আচ্ছা। এমনিতে আপনার হাতে গড়া শিক্ষার্থীদের মধ্যে আলেম হিসেবে ভূমিকা রাখতেছে, যেমন আজাদির কথা আপনি বললেন আলেম হিসেবে। এরকম আলেম হিসেবে ভূমিকা রাখতেছে কারা কারা? উল্লেখযোগ্য কয়েকজনের নাম কি বলা যাবে? নাসরুল্লাহ একজন, সে শিক্ষকতাই করে এখনো, লন্ডনেই থাকে। তারপরে আব্দুল সালাম আজাদির নাম কইলাম, আর কি আছে? ওহিদ তো ইয়া করে, আইন ব্যবসা করে এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সে ফার্স্ট হয়েছে। হেয়ার ক্লাসে এসছে, হেয়ার পূর্বে এত নম্বর হইয়া কেউ ফার্স্ট হয়নি। হ্যাঁ, যত নম্বর হয়ে ফার্স্ট হয়েছে। একটা বাড়ির থেকে গামছা লই আইছে, কিচ্ছু ছিল না তার। হ্যার বিয়ের সময় লোকজন আছে দেখতে তারে। আমি বললাম যে কারে? ওহিদকে। আমি বললাম ওহিদকে আমার পছন্দ। তোমার কি হয়? মেয়ে, তার বোন। তোমার পছন্দ? পছন্দ লিখে বিয়ে দিয়ে দাও, আর না দিলে যাবো আনতে। হ্যাঁ, দেখে লাভও নেই, আর বাড়িতে কিচ্ছু নেই, টিনের সোনার একটা ঘর আছে, সেখানে তার মা থাকে, আর মা মাইসের কাজ করে। হুজুর, মিল্লাতের প্রোগ্রামগুলোতে বিশেষ করে খতমে বুখারি অনুষ্ঠানে আমরা যেমনটা দেখেছি, সেখানে আতাউল্লাহ হাফিজি থেকে শুরু করে এদেশের খ্যাতনামা কওমি আলেমরাও অংশগ্রহণ করতেন, এবং এই সময়টাতে কওমি এবং আলিয়ার একটা সম্পর্ক কিন্তু আমরা তামিদুল মিল্লাতের মাধ্যমে দেখেছি। বাট বিভিন্ন সময়ে সারা দেশব্যাপী আলিয়া এবং কওমির একটা দ্বৈরথ, একটা দূরত্ব কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাতে আপনি প্রিন্সিপাল হিসেবে বা আলিয়া মাদ্রাসার শিক্ষাঙ্গনের একজন পথিকৃত মানুষ হিসেবে আপনার বক্তব্য বা অবস্থান কি? আসলে আলিয়া এবং কওমির এই দূরত্ব কিভাবে কমানো যায়? এবার তো জামাত ইসলামী খুব চেষ্টা করছে। জামাত ইসলামী মোটামুটি চেষ্টা করছে যে আলিয়ার আর কাউমি দূরত্ব কমানো যায় কীভাবে। আমার চিন্তা ভাবনা হলো যে এই এদের দূরত্ব কমানো যাবে না। লোভ লালসা, টাকা পয়সার যেমন মাদ্রাসার দ্বারা আছে, স্কলারশিপ পাইছে, তার লোভ। আমি কইছিলাম না একটা ইউনিভার্সিটি বানাই, আর 15-20 বছর আগে লন্ডনে গিয়া কইছি তোরা 4 জন যদি যাস তো একটা বানাবো। আর একজনরে কইছি যে তুই যদি যাস তুই প্রিন্সিপাল হবি, তাহলে ইউনিভার্সিটি বানাবো। রাজি হয় নাই। আচ্ছা। কাজেই এগো লোভে, কারণ এই দেশে যদি টাকা পায়, এই টাকা তো বাংলাদেশে প্রিন্সিপাল হইয়া পাবে না। না। ইংল্যান্ডে যে টাকা পয়সা পাওয়া যায় পাবে না। এই লোভ লালসার কারণে আলেমরা মধ্যে দূরত্ব। 2 নম্বর হলো কিছু লোক আজকাল চর্ম নাই, জামাত ইসলামী মিলা দিতেছে। আমি বলি এই কথাটা বিশ্বাস করতে হবে, যেদিন সিট বাগাবাগি হইয়া একেবারে পিনানের সাথে যার যার কাজ করবে সেই দিন। এর আগে বিশ্বাস করতে, কারণ আমি 2 নির্বাচনে প্রফেসর ইসুবার হিসাবে ছিলাম, কি কয়টারে নির্বাচনে পরিচালনা কমিটির পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলাম। এবং সেই সময়
আমাকে দায়িত্ব দিয়েছিল আমাদের লোকেরা যে এখানে চরমোনাইও দাঁড়াইছে আর জমাত তাসি, চরমোনায় যদি 500 ভোটও কমে তো কমলো, এটা কমানো যায় কিনা। আচ্ছা ফজলুল করিম তখন হিসাব, তো গেলাম তার বাসায় আরও 2-3 জন বইয়া গেছি, পরে প্রিন্সিপাল আসলো আর হিসাব আসলো, আইসা পরিচয় টরিচয় আমার জানলো, যাই না পরে কইল যে কি বিষয়ে আপনার যে লোক সে তো হইলো ওখানে দাঁড়াইছে এই গরজামাই কালীগঞ্জের, তো সেখানে প্রফেসর ইসুফ আলীর বাড়ি, প্রফেসর ইসুফ আলী ওখানে দাঁড়াইছে, পাস করার সম্ভাবনা আছে, যদি আপনার হ্যাঁ একটু কমায় হ্যাঁ বসানো যায় তাহলে একটু সহজ হবে। তারপরে ডাকলো, হ্যাঁ 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 হেন গেছে, তো ডাকলো পরে কইতেছে যে হুজুর আমি তো পাস করে ফেলাম, খালি নির্বাচন হওয়ার বাকি, আমি হাসবো না কাটবো, কী পাগলের পাগল, জামানত বা যুক্ত হয়েছি তার, কিন্তু আসে নাই। হ্যাঁ আমার পরে সব কয় যে ভাই আপনি এক কাজ করেন, একটা লিয়ে তো সারা বাংলাদেশে 300 সিট নিয়ে আলোচনা করেন, ওই আমগুলো এই মুহূর্তে তো এই 300 সিট নিয়ে আলোচনা করে এখন কুলকিনার পাওয়া যাবে না, আপনি আগামী বছর চিন্তা করেন, এই বছর এইটা ছেড়ে দেন। ছাড়তে রাজি হইল না, জামানত বাজুপ্ত হয়েছে, জামানত না শুধু একেবারে লয়েস্ট ভোট পাইছে ফালতু। হ্যারে 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 এই বছরও চাইতেছে ওখানে দিতে, চরমনায় তো ইয়ে করছে, হ্যাঁ হাত উঠে একেবারে শপথ টপথ করছে যে জামাত ইসলামের সাথে ঐক্য হবে। জি জি, কিন্তু এই যে ঐক্যের যে আলোচনা চলছে সেখানে আমরা দেখলাম অনেক ইসলামিক দল একসাথে তারা আসছেন এবং 8 দলীয় জোট, একটা জোট যদি নাও হয়ে থাকে আমি বলবো যে 8টা দল তারা একই দাবিতে আন্দোলন করছে, কিন্তু এখনো সেখানে জমিয়তে উলামা ইসলাম সেটি কিন্তু এখনো আসে নাই, তারা বিএনপির সাথে কাজ করছে। তো একজন আলেম হিসেবে আপনি জমিয়তের এই ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? মুশকিল হলো কি, একটা হইলো যে হন কথা বলা যাবে কিন্তু পত্রিকায় ছাপা যাবে না নির্বাচনের আগে, আরেকটা হলো যে কথা বলে দিলাম আপনি বুঝলেন যে এটাই মুশকিলটা হলো, আমরা কিছু তো অনভিজ্ঞতার কারণ আমগো। 2 নম্বর হলো একজন ইমানের প্রধান লক্ষ্য হলো যে তাকওয়া থাকতে হবে, তার তাকওয়া বাদ দিয়ে যদি আপনি কারোর সাথেই যান তাহলে সেখানে ইমানের কোনো ইসলামী দল হইল না, জি ইমানদারদের কোনো আন্দোলন হইল না। এই 2টা বিষয় আগে স্মরণ রাখতে হবে। এরা দেখতেছে মাঠে ময়দানে তাদের মুরিদ সংখ্যা কম না, যেমন জামাত শিবির তাদের সংখ্যা কম না, কিন্তু ভোটার কয়জন, এবার তাকওয়া কয়জনের মধ্যে আছে, সেই সব বিষয় বিবেচনা করলে আসলে কোনো কাতারে পড়ে না। এখন আপনারা যদি ইসলাম ছেড়ে দিয়ে তাকওয়া ছেড়ে দিয়া ইমানিয়াত ছেড়ে দিয়া খালি নির্বাচন নিয়ে থাকেন তাহলে তো জামাত ইসলামী হবে না, ইসলামী দল হবে না। ইসলামী দল করতে লাগে তাকওয়া লাগবে, ইমানের যে বৈশিষ্ট্যগুলি তা থাকতে হবে। সেই দিকে যদি আপনি টাকা দিয়া ফলান মানুষের নিয়ে বিদেশ থেকে টেহাই নেয়া তাহলে তো আর কোনো কাম হইল না। আগে তো ভোট আসলে যা পাইতো একজন ক্যান্ডিডেট তাই বলা হইতো, এটার মধ্যে এরফের করা হইতো না, এটাকে তাকওয়াবান বলা হইতো। আমার হেন আমি মুক্তাগাছা থাকতে একজন চেয়ারম্যান দাঁড়াইছিল, তো চেয়ারম্যান দাঁড়ায়া হ্যাঁ বাইরে আমার কইতেছে যে হুজুর এক কাম করেন, ওনার ঠেকান এই 2 সেন্টার তো অন্তত উনি না যাক, দেখতে না যাক, যে আমরা দেখি। গিয়া কইলাম যে আপনি না গিয়া কত তো হয় 3 নম্বরই করবো, হেরা এই 3 নম্বরই চেয়ারম্যান আমল লাভ কি, অল্প কয়েক ভোটের জন্য ফিল করছে, তবু এই আকাম করতে দেয় নাই। এটা ইমানিয়াতের আলামত। এখন এটা যদি না থাকে কারো তাহলে সে যাইছে তাই করতে পারে। সঠিক। ওস্তাদ, জামায়াত ইসলামী, আপনি তো জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন, হয়তো বা এখনও আছেন। জামায়াতের ব্যাপারে বলা হয় যে জামায়াত ইসলামী তারা আলেমদেরকে সেই অর্থে মূল্যায়ন করে না, একটি ইসলামী দল হিসেবে যতটুকু মূল্যায়ন করা দরকার সেই মূল্যায়নটা জামাতে নাই। বিশেষত জামাতের শীর্ষস্থানীয় নেতৃত্বে আলেমদের অবস্থানটা, অংশগ্রহণটা তুলনামূলক কম মনে হচ্ছে।
এ ব্যাপারে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার কোনো অভিযোগ কি ছিল কখনো যে আপনি কম মূল্যায়ন হচ্ছেন? মূল্যায়ন কম করে না, মুশকিলটা হলো হেদের হইল নেতা, যেমন বিএনপির নেতা ধরেন, সে ভালো করে নামাজ কালামি জানে না, জি। হ্যাঁ হইলো সেক্রেটারি বা সভাপতি, হ্যাঁ। হ্যাঁ তো একজন আলেমের মূল্যায়ন করতেই হবে, হ্যাঁ হ্যাঁ পিছিয়ে নামাজ করতে হবে, হ্যাঁ দোয়াতে শরীক করতে হবে। আর জামাতের একজন আলেম সে আমির, হ্যাঁ। মানে নিজাম হিসাবে, এখন উনি তো আলেম, তো উনি তো আরেকজনের নামাজের ইমামতিও দেওয়া দরকার নেই, সালাম দরকার নেই, একজনই যদি হয়, কথার কথা। জি, জি। তো এটা কি কম মনে করেন কোথায় আপনি? না, এটা তো নিঃসন্দেহে কম না। অনেকে এরকম অভিযোগ করে যে এটা আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আমার কাছে এরকম কোনো অভিযোগ মানে যারা করে, আমি বললাম এগুলো ঠিক না। জি। আমি একটু মাদ্রাসায় ফিরি। আপনার মাদ্রাসার যে দীর্ঘ একটা সময় আপনি কাটিয়েছেন। যদি আমি জিজ্ঞেস করি এই দীর্ঘ সময়ে আপনার সবচাইতে সেরা অর্জন কি? তাহলে আপনি কোন অর্জনের কথা বলবেন? সেরা অর্জন তো বলতে গেলে আমি তো মানুষের মধ্যে কিছু আইসা যায়, সেরা অর্জন তো এটাই বলতে হবে যে যেটা হলো যে ভালো রেজাল্ট করা। আমাকে গোলাম আজম সবরে প্রত্যেক রেজাল্টের উপরে রেজাল্ট জানাইতে হইতো, আচ্ছা। কিন্তু চেয়ারম্যান ছিলেন, আমি জামাত ছিলেন। হুম, হুম, হুম। একবার উনি জেলখানায় গেছেন, জি। তো আমি ভুলে গেছি ওনাকে জানাইতে। উনি বলে চিঠি লিখছে একটা, চিঠি লিখে বলে যে আমার কি চেয়ারম্যানই বা এমারত দিয়ে চলে গেছে, নাহলে রেজাল্টটা জানাইলেন না কেন? ও। ওনার এটা আগ্রহ ছিল, মানে জেলে গিয়েও উনি এই রেজাল্ট জানার জন্য জানা- উদগ্রীব ছিলেন। দিয়েছিলেন। আল্লাহু আকবার। এরকম নেতা কি অনেকে আছে যে জামাত ইসলামীর আমিরও থাকবে আর তামিল মিল্লাতের এই খোঁজ খবর রাখবে, উনি চেয়ারম্যানও না, কিছু না। এটা ওনার নিজের মনে করছেন উনি, এবং এটা দায়িত্ব মনে করছেন তার খোঁজ খবর নেওয়াটা। আজকে ঠিক কথা কেউ মনে করে না। জি, জি, জি। সেই গোলাম আজম হবে না, নিজামী সাহেব মনে করছেন। সেই লোকও হবে না। জি, আপনার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টে আপনার ছাত্রকে আমরা উপদেষ্টা হিসেবে দেখছি। আপনার সরাসরি ছাত্র, তারা দেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। এরা কি আপনার সাথে কখনো কোনোভাবে দোয়া নেয়ার জন্য বা কোনো কারণে যোগাযোগ করেছে? করে টেলিফোনে যোগাযোগ করে, নাহলে তারা আসে দেখা করে। আচ্ছা। আপনি তখন তাদেরকে দেশ গঠনের জন্যে নিশ্চয়ই পরামর্শ দিয়ে থাকেন। বাট বিভিন্ন সময় দেখা যায় তারা এলোমেলো বক্তব্য রাখে। তখন সেই জায়গাতে আপনি শিক্ষক সুলভ শাসন কি তাদের এখনো করেন কিনা? যারাই হয় তারা জিজ্ঞাসাবাদ করলে বলি যে তামিল মিল্লাত পড়ছো, এটা মনে রাখবা, সেখানে কোরআন হাদিসের তালিম নিয়েছো, সেইটা যদি সবসময় মনে জাগরুক থাকে তাহলে তো কোনো অন্যায় করার কথা না। তুমি এত প্রতিদিন নসিহত করা যাবে না, জি। আর তুমি তো দায়িত্বশীল লোক, তোমার এই মানুষ স্মরণ করবে। এখন মাঝে মধ্যে মানুষের কোথাও ভুল হয়ে যায়, সেটা হলো যেমন সেদিন শিশির মনির কি জানি বলছে, তো দুই তিনজন আমারাই বললো যে আপনার ছাত্র তো এই কথা বলছে, শিশির মনির আপনার ছাত্র এই কথা বলছে। আমি বলতে তার ধরো এই কথা বলছে, এটা তো বলতে পারে না। মুশকিল হইলো অনেক সময় আমরা ভুল বলে বলে, অনেক সময় জি। আরেকজন স্মরণ করে দিলে মনে হয়। তেমন গোলাম আজম সবটাই ধরতেন, নিজামী সাহেব সবটাই ধরতেন, মুজাহিদ সাহেব সবটাই ধরতেন, অনেকে হয়তো ধরে না। জি, জি। এই মানের লোক লাগবে যে মনে করে এটা আমার দায়িত্ব, তারে ঠিক করার দায়িত্বটা আমার, তাহলে সব ঠিক হবে। এখন আপনি শিক্ষক উত্তর বেড্ডার, জি। আপনি তো আমার ছাত্র তো করেনি, অথবা উত্তর বেড্ডার ছাত্র করে নাই না, জি। যে কোনো ছাত্র সেটি আপনি ছাত্র, জি। যদিও আপনি উত্তর বেড্ডার শিক্ষক, আপনি সবাইরই শিক্ষক। তাদের কাছেও এই থাকতে হবে গুরুত্ব, আপনার কাছেও থাকতে হবে, তাহলে হবে। তা নাহলে আপনি যদি তাকে দাবি করেন ছাত্র, হেরা যদি মনে বিশ্বাস করে যে না আমার ছাত্র, আমার শিক্ষক না। এখন তো শিক্ষকও বলে এখন নিজে আমার পড়ায় নেই, এটা কোনো ছাত্র হয়েছে? না।
গোলাম আজম পড়াইছে, তুই তার সালমান চত কেন? জি। নিজামি পড়াইছি তোরে? উনি তো বক্তৃতা দিতে কইতো যে আমি কিন্তু আলেম, আমি শিক্ষকও না, কিছুও না, ছাত্র ছিলাম, সেখান থেকে রাজনীতিতে এসে পড়ছি, কাজেই আমি সবাই আমার শিক্ষক। এই কথা একজন আলেম মানুষ, এত বড় আলেম বলে, এটা খুব কম লোক বলে, বলে না। জি জি জি। এই যে সরসিনা, তারপরে কি কইতে আরও সব ইয়ারা আছে, এরা অসুস্থ হইলে দেখতে দেওয়া, তখন ওলামা বিভাগের দায়িত্ব ছিল আমার উপরে। তখন আমি বলতাম যে মুখে দেখতে দেন, চলেন চলো। মান্নান হয়েছে বিদেশ থেকে, আমেরিকার থেকে, মানে আপনাকে দেখা করতে চাই। বলে সময় নষ্ট। আমি বলি সময় নষ্ট হলে যাওয়া লাগবে। বলে আপনি সাথে যাবেন, 3টার সময় যাব, তাইলে আর লস হবে না বেশি। 3টাতে না নামাজ আসর পর্যন্ত লাগাইলো, এরপর তো লাগাইতে পারবে না। আর এই 3টার পরে তো আসর পর্যন্ত আর কোনো কাম নেই আমগো, ঠিক আছে? মুশকিলটা হলো তারও একটা, তার অ্যাসেসমেন্টটা থাকতে হবে যে কি আমি এখান থেকে কী অর্জন করতে চাই। জি। সেটা যদি আপনি অর্জন করতে চান, সেই অর্জনে যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। গিয়ে জিজ্ঞেস করছে, আসল পর্যন্ত সময় লাগছে না, জিজ্ঞেস করছে যে খাবার দাওয়া করছে, খাইয়ে দিয়েছি, চা বিস্কিট দিছে, চা বিস্কিট খাইতে খাইতে কথা কইছে, জিজ্ঞেস করছে যে কেমন মনে করতেছেন? বললো যে আপনি যেই সময় চলে গেছিলেন, দেশের বাইরে যাওয়ার আগে বইলা গেছিলেন, সেই সময় যা বইলা গেছিলেন সেই রকমই মনে করতেছি, সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলছি। এরকম 3টা প্রশ্ন করছে, ওরা 3টা জবাব দিছে, ওরা আর কোনো জবাব আর প্রশ্নই নেই তার। নিজামী সাহেব খুব ভালো প্রশ্ন উত্তর দিতে পারতেন। জি জি জি। আপনি সম্ভবত দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নানের কথা বলছিলেন। আমি যতটুকু জানি দৈনিক ইনকিলাব মাদ্রাসা শিক্ষকদের অর্থায়নে এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে বা এটির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দৈনিক ইনকিলাবকে দেখছি তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। আপনি দৈনিক ইনকিলাবের এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রথম হলো মৌলানা মন্নান তো মাদ্রাসার পড়ুয়ার লোক ছিল, মাদ্রাসায় পড়ছে সরাসরি কামেল মন্ত, জি। তো কাজে মাদ্রাসা নেশার একটা তার মধ্যে ছিল, আর তার কোনো ছেলে মাদ্রাসা পড়ে নেই। আচ্ছা। এখন যারা আছে নামাজই পড়ে না, লোক দেখানো কিছু নামাজ পড়ে যখন মানুষ জানাইয়ে, নাহলে একটা নামাজ পড়ে না। তা হ্যার কাছে আপনি কী আশা করেন এর চেয়ে বেশি? তাও টাকা পয়সা যা ছিল খাইয়া দাইয়া, লোন টোন দিয়ে নিয়া, তারপরে মর্গেজ টর্গেজ দিয়া আছে বাচ্চা। মন্নানের সময় যে ইনকামটা ছিল সেই ইনকামটা নাই। অর্থাৎ শিক্ষকদের কাছ থেকে টাকা নিছে, এইটা তো ঠিক আছে। শিক্ষকরা তো আর একটা পত্রিকা চালাইতে পারবে না, না। কারণ আগে দায়িত্ব দিতে হবে। জি। তো যদি আপনার ইচ্ছা করে না দেন, না অনিচ্ছাকৃতভাবে যদি মন্নান নিয়ে থাকে, তাহলে অপরাধ সে করে নাই। আচ্ছা। হ্যাঁ, ধারণা অনুযায়ী তার নিজে ব্যবসা করেছে, ব্যবসায়ীদের সাথে চলেছে, সেই হিসাবে ভালো চলেছে। এরপরে ওখানে যারা চালায় হারাইলো 2 নম্বর 3 নম্বর লোক, অর্থাৎ ব্যবসাও জানে না, কিছুই জানে না, জি। টাউট বাটপাড়ি ছাড়া। আপনার এই দীর্ঘ প্রশাসনিক জীবনে আপনি অনেক সমস্যা নিশ্চয়ই ফেস করেছেন। এই সমস্যাগুলোর মধ্যে সবচাইতে কঠিন কোন সমস্যায় পড়েছিলেন মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে? একটা তো কইলাম যে আবদুল্লাহ তাহের কলিয়া একটা, জি। কেন সিপি সেক্রেটারি এরা সব আমার বিরুদ্ধে। জি জি। এরপরে গোলাম আজম বলে দিচ্ছে যে একটাও না, একটা মাদ্রাসা তালা মেরে দেবো যদি বেয়াদব হয়, আর যদি বেয়াদব না হয় তাহলে মাদ্রাসা ঠিক মতন চলবে, প্রিন্সিপালটা চালায়, আমার কমিটির সদস্যরা আছে তারা মিল্লা ওইটাতে থাকতে হবে তোমাদেরকে। তখন ঠিক হয়েছে আর কি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সময়ে কারিকুলাম চেঞ্জ হয় অথবা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিধি নীতিমালা পরিবর্তন হয়। আপনার সরাসরি ভূমিকায় এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন বা কোন জায়গাতে উন্নতি সাধন হয়েছে? মাদ্রাসা শিক্ষার আগে কোনো কিছু ছিলই না,
সেটার কারিকুলাম ছিল না, টেক্সট বুক তার দিয়ে চালাইতো খালি একটা বই, জি একটা বই বই ছিল, ওইটা দিয়ে খালি চালাইতো, কিন্তু কারিকুলাম জিনিস কি এটি আমরা বুঝি নাই। হুম তারপরে এটা নিয়ে ট্রেনিং দেওয়াইলাম, তারপরে কারিকুলাম বোঝানো হলো, তারপরে কমিটি করা হলো, এরপরে এদেরকে নিয়ে তারপরে নিয়ে এগুলি সংশোধন করা হলো, এরপরে সেই কারিকুলাম এখন চলছে। এটা তো আমি সরাসরি ছিলাম তাদের সাথে। আচ্ছা, কিন্তু এই কারিকুলাম পরিচালনা করতে গিয়ে অনেকেই বলছেন যে এই কারিকুলামে মাদ্রাসা শিক্ষার জন্য যে কোরআন হাদিস প্রয়োজন তার চাইতেও জেনারেল বিষয়গুলোর আধিক্য অধিক পরিমাণে লক্ষ্য করা এটা যাচ্ছে। সেই সময় নাই, এটা হচ্ছে আরও পরে, যখন আমরা বাদ গেছি তখন তারা এগুলি ঢুকেছে, জেনারেল শিক্ষার আধিক্য বাড়াই দিয়েছে, তার মানে তারা ইসলামী শিক্ষা চায় না। এগুলো তখন এই হাসিনার লোকদের দ্বারা হয়েছে, এবং সেই হাসিনা এই কামগুলো করে দিয়েছে। আপনি খতিব ওবায়দুল হকের সাথে আমরা দেখেছি একটা সময়ে যখন ইসলামিক রাজনৈতিক দলগুলোর মাঝে সমমনা 12 দল বা সমমনা ইসলামিক দলগুলোর মাঝে আপনি ঐক্য নিয়ে অনেক কাজ করেছেন। আমি খতিব ওবায়দুল হকের কথা বললাম, মাওলানা মহিউদ্দিন খান ছিলেন, ওনাদের সাথে আপনাকে আমরা প্রচুর কাজ করতে দেখেছি। আপনি যদিও একবার বললেন যে আসলে ইসলামিক দলগুলোর মাঝে ঐক্য কিছুটা ডিফিকাল্ট, বাট আপনি তো একটা দীর্ঘ সময় ঐক্য নিয়ে কাজ করেছেন। এখন আমরা আপনার তরুণ প্রজন্ম বা বর্তমান সময় যারা কাজ করছে এদের জন্য আপনার নসিহত কি থাকবে ঐক্য প্রচেষ্টার জন্য? এক নম্বর তো ঐক্যের জন্য প্রচেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, তবে নিজের আখলাকটা আগে ঠিক করতে হবে। আমরা তো নিজের আখলাকই ঠিক নেই, যেই কারণে এটা নিয়ে যারা নসিহত করে হ্যাঁ কথার কোনো কাজ হয় না। কাজ না হওয়ার কারণ হলো নিজের উপরে আমল নাই। 2 নম্বর হলো আমরা একজনকে নেতা মানতে হবে। জি জি মৌলানা মহিউদ্দিন খানের কিছু গুণ আসলে ছিল, ওবায়দুল হক সাহেবের ছিল, হেরাজন মানুষের বাড়ি যাইতে তখন মানুষ গুনতো, তো তাদের লগে চলতে চলতে কিছু গুণ সৃষ্টি করা লাগে, যে যেই গুণ মানুষের কাছে গ্রহণযোগ্য, তারপর আপনি কথা বলেন। কিন্তু কথা বলতেছেন এমন সময়, যেই সময় আপনি নিজেও আমল করেন না বা কারোরা দেখা শুনে কিছু করেন, এটাতে তো হবে না। অরিজিনাল গুণ আপনার মধ্যে থাকতে হবে। জি 2 নম্বর হলো যে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করে কোনো দল করবো না বা কোনো নীতি করবো না, নীতি করবো স্বার্থে। কিতাবাদি পড়ে তারপরে কিতাবের কোনটা সংশোধন করতে হয় এটা করতে হয়। জি কিতাব পড়া নাই, আন্দাজে হুজুর এটা সংশোধন করেন, সংশোধন করেন কী করেন, এটা বললে না করলে ক্ষতি কী, করলে লাভ কী, এটা কহ দিই, এটাও জানে না, তাহলে হবে কেমনি? এই জন্য আগে লেখাপড়া নিজেরা করতে হবে, ওইটা তারপরে মাঠে ময়দানে কাজ করতে হবে। এইটা হইল মূল কথা। 3 নম্বর হলো যে মানুষকে যে আমরা মানবো সেও বুঝে হ্যাঁ তো বেকুব না, যে এই লোকটা তো আমাকে সে ব্যবহার করছে, না আমরা ব্যবহার করতেছি না, আপনি এই কাজটা করেন, আপনার সাথে আমিও আসি থাকি। জি যদি এখলাসের সাথে হয় তাহলে কিন্তু মানুষ মানবে। জি এখন তো মা বাপকেও ছেলেমেয়েরা মানে না। কেন মানে না? আপনি কি আকাম মেয়ে লিয়ে শুয়ে থাকেন, তাহলে আপনার ছেলে দেখে এটা মানবে কেন? আপনাকে আপনি এই কাম করবেন নি, যে নিষেধ জি বন্ধ, সেটা করেন, উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, কান্দেন আল্লাহর কাছে, তারপরে ছেলেরা কখন উঠতে তো উঠবে, নাহলে তো উঠবে না। নিজের আমল আগে থাকতে হবে, পরিবর্তন করে নিজের আমল আগে ঠিক করেন, তারপরে আপনি কাজ করেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী, ওনাদের সাথে আপনার কোনো বিশেষ স্মৃতি কি আছে? একবার তাসলিমা নাসরিন ছিল, আন্দোলন হয়েছে তাসলিমা নাসরিন নিয়ে, তো সেখানে আমি ইসলামী দলের চেয়ারম্যান, আচ্ছা আমি নিউ একটা দলের চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ তো ওবায়দুল হক সাহেব খুব চাইছিল যে আমার আর আমি এরকম মিলাইতে, আচ্ছা আচ্ছা মহিউদ্দিন খানও, হ্যাঁ হ্যাঁ কিন্তু মিল হয় নাই। আচ্ছা তার না হওয়ার কারণ কি? কারণ হইল কি যে আসলে ওবায়দুল হক সাহেব একলাসের সাথেও চাইছেন, মহিউদ্দিন খান সাহেবও চাইছেন, কিন্তু আরও বহু লোক ছিল, যেমন মৌলানা মান্নান চায় নাই যে আমরা এটা করি, হ্যাঁ হ্যাঁ কইরা হ্যাচ্ছে এক পজিশন বাইরে যায়, হুম এটা চাই নাই, যেই কারণে হয় নাই। রাত্রে এনে আমি নিজে কইছি যে ঝাগর লগে যাবেন, আগর লগে জামাতে ইসলামী করে যাবেন। আবার আমগো কইছে যে হ্যালো ইয়া মিয়া
আপনি থাকতে পারতে গিয়া টিকবেন, হ্যাঁ তো লোক খারাপ। এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আচ্ছা আচ্ছা। যাই কারণ আমরা কাছাই ছিলাম এক মিটিংয়ে, লালবাগ গিয়া আমিও গেছি, ওবায়দুল হক সাহেব গেছে। পরে হ্যাঁ আমার নাম সেক্রেটারি হিসাবে ঘোষণা দিয়ে দিছে, ওবায়দুল হক সাহেব সেক্রেটারি, সভাপতি। এখন এটা মানতে রাজি করে নাই মৌলানা মন্নান আমিনীকে, আচ্ছা। যেই কারণে এটা হয় নাই। ও হ্যাঁ, লোকও পাঠাইছে আমার বাসায়, আমিও যাই নাই। পরে দেখলাম যে হ্যাঁ লগে একা গিয়া আর মৌলানা মন্নান থাকবে, এই দিয়ে এইসব ফালতু কাম করে তো কোনো কাম হবে না। জি জি। আপনার দীর্ঘ শিক্ষকতার জীবনে আপনি যখন মিল্লাতকে নেতৃত্ব দিচ্ছেন, তখন কিন্তু একই সাথে ঢাকার অদূরে দারুন নাজাত নামক একটি মাদ্রাসা ধীরে ধীরে বড় হচ্ছে এবং একটা পর্যায়ে আমরা দেখলাম যে দারুন নাজাতও ভালো রেজাল্ট করা শুরু করেছে। আমি যদি জানতে চাই যে মিল্লাত চলাকালীন সময়ে দারুন নাজাত কিভাবে এত ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেল? এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো যে যারা জামাত ইসলামী করে তাদের ছেলেমেলে মোটা সাধারণত ভালো হয়, জি কারণ এরা 2 নম্বরই করে কম। কিন্তু মুশকিলটা হলো জামাত ইসলামীর লোকরা যখন দেখলো যে তামিল মিল্লাতুলারা এই লেখাপড়া বাদ দিয়া আশেপাশে কাম নিয়ে ব্যস্ত বেশি হইতেছে, তো ছেলেমেলে এগুলো নষ্ট হবে। দারুণ আজাদ দিয়ে ম্যাক্সিমাম কিন্তু জামাত ইসলামীর ছেলেমেলে দারুণ আজাদে জি গেছে। কেন? এই জন্য গেছে যে তার ফলার লেখাপড়া হওয়ার দরকার, সেই জন্য নিয়ে গেছে। জি। কিন্তু বলে নাই আমিরকে যে না আমার ছেলে নিয়ে দিতেছি, আচ্ছা কিন্তু আলটিমেটলি তারা আগেই গেছে। এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই যে আসলে তখন আমাদের লোকেরা এগুলি থেকে নিজেদের পয়সা প্রাধান্য এগুলির গুরুত্ব বেশি দিচ্ছে, আর ওই মাদ্রাসাটা তারা নিজের লেখাপড়া নিয়েছিল, এখনও মোটামুটি আছে তারা। এটা একটা কারণ ছিল যে আসলে বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার কিন্তু মিল্লাত মাদ্রাসার উপরে খুব বেশি নজরদারি, গ্রেপ্তার এগুলো করেছিল। ফলে একজন গার্ডিয়ান কিন্তু ভয় পেত তার সন্তানকে মিল্লাতে দিতে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল। এটা কামাতে সাথে দিলে কোনো ক্ষতি হইতো না, কিন্তু দেয় নাই ভয়তে, জি ওই ভয়টাই কাজ করছে আর কি। জি জি জি। মিল্লাতের 2টা শাখা আমরা খুব নামকরা, একটি তো মিরহাজিরবাগ ক্যাম্পাস এবং আরেকটি হচ্ছে টঙ্গী ক্যাম্পাস। আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি এই 2টা ক্যাম্পাসের মধ্যে আপনি কোন ক্যাম্পাসকে এগিয়ে রাখবেন? এক নম্বর হলো যে টঙ্গীর ক্যাম্পাসটার ছাত্র সংখ্যা বেশি, এইবার তো 1800 ছাত্র ভর্তি হয়েছে আলিমে। আচ্ছা আর মিরাদিরবাগ শাখায় ভর্তি হয়েছে কত 700 বা 800, তো এই দিক দিয়ে আগে আছে কোথায় 1800 কোনো 800 আগেই আছে। 2 নম্বর হলো যে ওখানকার জায়গাও বেশি, একটু টঙ্গীর লোকেশন বেশি, জি আর এখানকার মিরাদিরবাগের জায়গাটা ছোট তুলনামূলক, জি এটা আছে। 3 নম্বর হলো যে লেখাপড়ার তরিকাও যতটা তারা আগে ছিল ভাগ হয়ে যাওয়ার কারণে এই এদেরটা কিছু কমে গেছে লেখাপড়া, আচ্ছা এইসব কারণে কিছু কমছে। আর হেদেরটা বাড়ছে কইলাম না, হেদেরটা তো বাড়ছে ওই যে আপনি যেটা বললেন, আরও যেমন ছাত্র শিক্ষক আর বাপ তার সন্তান দিয়ে দিছে, হেন এটা করবেন কি। যেমন মনে করেন মারা গেল দিনকে কি নাম, কুষ্টিয়া ইউনিভার্সিটি, আর কুষ্টিয়া বলে যে কে ফেকা ডিপার্টমেন্টের ছিল যে চেয়ারম্যান সাতক্ষীরার, মারা গেল যেদিন। মাওলানা আব্দুল খালেক? না, সাতক্ষীরাতে খালাকো বাড়ি ইউনিভার্সিটির ছিল, চেয়ারম্যান ছিল। ও বুঝছি, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার। হ্যাঁ, নামটা খেয়াল করতে পারতেছি না। হ্যাঁ থাকতে তো হ্যাঁ টঙ্গী। আচ্ছা আচ্ছা সেই লোকটাও তার ছেলেপেলে কিন্তু পড়াইছে দারুণাদাতে, নিরীহ লোক, কিন্তু জমাতের লোকন ছিল, সবই ছিল। ইয়াহিয়া জি জি আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তো এখন যখন একজন গার্জিয়ান বলে যে ভাই
আমার ছেলেটা তো লেখাপড়া করাইতে চাই, তো লেখাপড়া করাইতে গেলে তো ওখানে দিয়ে লেখাপড়া হচ্ছে না। 2 নম্বর হলো যেমন একটা ছেলে দাখিলে ফার্স্ট হয়েছে, তারা আলেমে ভর্তি করছে। আলেমে ভর্তি করে যদি 10টা দায়িত্ব দিয়ে দেন শিবিরের, তাই 10টা দায়িত্ব পালন করে লেখাপড়া করবো। হ্যাঁ, মা বাবা তো বুঝতে চাইছিল, তো হ্যাঁ মা বাবারও কোন, হ্যাঁ মা বাবার বক্তব্য হলো যে আমার ছেলে ইয়া করুক, শিবির করুক, আপত্তি আমার নাই, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে না। কিন্তু তার 10 দায়িত্ব দিয়ে দিচ্ছেন, ক্লাস করার সুযোগ নেই তার, তাই কেমন ভালো করবেন না। মানে প্রথমে ছাত্র, এরপর শিবির। নামই তো ছাত্র শিবির, এটা শিবির ছাত্র না তো। আমি তো তুই তো শিবির ছাত্র না, ছাত্র শিবির। আগে ছাত্র হও, তারপরে শিবির হও, জি জি জি। এটা হবে না। আপনি মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি মসজিদ মিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এখনো পর্যন্ত। মসজিদ মিশনের অ্যাকচুয়ালি কি টার্গেট নিয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন? মসজিদ মিশন তো আমি জানি, মানে মসজিদ মিশন তো এর আলাউদ্দিন আজহারি সাহেব, আচ্ছা। তখন ডাকালিয়া মাদ্রাসা হেড মৌলানা, গোলাম আজম সব লন্ডনে, তো টেলিফোন ওনার ভগ্নিপতি। তখন বলছে যে ভাই আপনি এখন বাংলাদেশে আছেন, একটা কাম করেন না, কিছু কাজ করে রাখেন, আমরা তখন কাজ করতে পারতেছি না মাঠে ময়দানে। জি। সেই কাজটা কি, যে মসজিদ মিশন নামে, এই নাম দেওয়া দরকার নাই, মসজিদ মিশনের কোনো ইসলামী নাম না। আচ্ছা। এই নাম দিয়া একটা কাজ শুরু করেন, দিনের দাওয়াতেই দেন মানুষে। তত মানুষ একটা দলে থাকলো। জি। তারপরে উনি রাজি হইল, রাজি হওয়ার পরে 6 মাস পরে ওনারা জিজ্ঞেস করছে গোলাম আজম সাহেব যে কী মনে করতেছেন, বলে বাংলাদেশের মুসলমানেরা, মোমেনেরা, ইমানদাররা আল্লাহ ছাড়া সবাইকে ভয় করে। আজহার হিসাবের বক্তব্য যে আল্লাহ ছাড়া সবাইকে তারা ভয় করে। কি তার চাকরি যাবে? তুই তো আল্লাহ যদি তুই ভয় কর, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, তাহলে আল্লাহ তোর পক্ষে থাকবে। তুই তো আল্লাহর পক্ষে, তোর পক্ষে নাই। সেই কারণে এই কাজটা হয়েছে। এরপরে উনি কেছে আরেকজন, আপনি যেখানে আইসেন আরেকজনদের দেন, আমি টায়ার্ড। উনি তো মুখলেস লোক ছিলেন। সেই মসজিদ মিশনের মাধ্যমে এখন পর্যন্ত কতটা জেলায় কাজ করছেন বা খেদমত করছেন? সব জেলায় কাজ আছে, সব জেলাতেই? সব জেলাতেই। কোনো জেলাতে একটু বেশি, কোনো জেলায় একটু কম। আচ্ছা। এই আর কি। এটা কি মসজিদ ভিত্তিক একটা সমাজ তৈরি করার জন্য? মসজিদ কেন্দ্রিক, রাসূল তো মসজিদ কেন্দ্রিক এই সমাজ কায়েম করছেন। জানা গেছে হ্যাঁ মসজিদ বানাইছেন, জানা গেছে হ্যাঁ মসজিদ বানাইছে। তো এই মসজিদ কেন্দ্রিক কাজ করার জন্যই সেখানে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেওয়া। আপনি মিল্লাতের পরিচালনা যে প্রতিষ্ঠানটার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ মিল্লাত ট্রাস্ট, সেই মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা ট্রাস্টের অধীনে পরিচালনাধীন কয়েকটা প্রতিষ্ঠান দেখি, যেমন তামিমুল মিল্লাত, জামিয়া কাসিমিয়া, এই ধরনের প্রতিষ্ঠানগুলো। এটার কি বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে ট্রাস্টের অধীনে থাকার? একবার বলছিল প্রফেসর মন্নান সাহেব চেয়ারম্যান ছিলেন, যে ট্রাস্টের অধীনে চালাইলে এটা কী কী ফায়দা, উপকার কী, আর না চালাইলে ক্ষতি। ব্যাপার হলো ট্রাস্টি বোর্ড যেটা থাকে সেটা তোমাদের কোনো উদ্দেশ্য থাকে না, তাকে একটাই উদ্দেশ্য, মাদ্রাসার লেখাপড়া হোক, মান বাড়ুক, ভালো লেখাপড়া করুক ছেলেপেলেরা, এই কারণে আর কোনো উদ্দেশ্য নেই। আর অন্যান্য মাদ্রাসার মধ্যে উদ্দেশ্য হলো সদকা, জাকাত, ফেতরা এটা আদায় করা। এইটা দিয়ে তো ওই পারপাস ছাড় হয় না, যেই পারপাস ট্রাস্টের দিয়ে ছাড় হয়। 2 নম্বর হলো যে যেখানে থাকে তারা শিক্ষিত লোক। আর এমনি আলিয়া মাদ্রাসা, ফাজিল কামিল মাদ্রাসা, প্রিন্সিপাল হলো আর চেয়ারম্যান হলো বকলম, কিচ্ছু লেখাপড়া জানে না, খালি দস্তখত দিতেও জানে না, টিপ দেয়। এই মানের লোকেরা তো হেরা শিক্ষার বান বুঝে কি। সেই কারণে ট্রাস্ট গেলে তামিল মিল্লাত ট্রাস্ট তা না, বাংলাদেশে সবগুলিকে ট্রাস্ট করতে কইছি। আচ্ছা। ট্রাস্ট করতে পারলে করলে কেউ নিতে পারবে না। এটা আপনার বয় যে হ্যাঁ সদস্য চেয়ারম্যানের যাব নাই, ভয় নাই। এই ট্রাস্টের আবার আলাদা নিয়ম আছে, আপনার ট্রাস্টের সদস্য হন লাগবে, তারপর ওই কমিটির সদস্য হন লাগবে। সেই কারণে এটা পারেনি।
ওস্তাদ, আপনি দীর্ঘ অভিজ্ঞতা আপনার রয়েছে আমাদের এদেশের শিক্ষাধারায়, এদেশের ইসলামিক রাজনৈতিক ধারায় এবং এদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে, ইসলামী বাংলাদেশ গড়বার জন্যে আপনার দীর্ঘ একটি জীবন আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার ঝুলিও অনেক সমৃদ্ধ। আমরা সেখান থেকে, আপনি অসুস্থ কিছুটা এর মধ্যে আপনি যতটুকু সময় দিয়েছেন আমরা অনেক বেশি প্রীত, অনেক বেশি আনন্দিত। আমরা আমাদের ইনোভা টক্সের পক্ষ থেকে আপনাকে অনেক বেশি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনিও সময় দিয়েছেন আর আমাকে এখানে আপনার কাছে লাগাইছেন কিছু, এতে যদি কোনো সোয়াব হয় তো আল্লাহ তালা। যেন কবুল করে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন এদেশের বিদগ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, হাজারো আলিমের ওস্তাজ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ জাইনুল আবেদিন ওস্তাদ। তিনি তার দীর্ঘ কর্মজীবনের ইতিহাস এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের যে সকল প্রমিনেন্ট ইসলামিক স্কলার এবং যে সকল প্রমিনেন্ট ইসলামিক রাজনীতিকদের সাথে কাজ করেছেন এবং বিশেষ করে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার আদ্যোপান্ত ইতিহাস তিনি আমাদের আজকের এই পডকাস্টে তুলে ধরেছেন। আশা করছি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখে পেয়েছেন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।